আজকের ভিডিওতে রায়ামাটির প্রশ্নবিদরা 2025 সালের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে প্রথম পরীক্ষায় মূল্যায়নের যে 8 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ কামরাবাদ উচ্চ বিদ্যালয় অ্যান্ড বোলপুর গার্লস হাই স্কুল এই বিদ্যালয়গুলি সমস্ত প্রশ্নোত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে এক আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এক আছে উত্তর ও দক্ষিণ রাঢ়ের মাঝে সীমানা ছিল, এটা হবে অজয় নদ। এরপর 2 আছে বাংলাদেশ স্বাধীন দেশের মর্যাদা পায়, এটা হবে 1971 খ্রিস্টাব্দে। এরপর আছে 3 সকলোত্তর পথনাথ উপাধি ছিল, এটা হবে হর্ষবর্ধনের। এরপর 4 আছে সুলতানি যুগের একজন ঐতিহাসিক ছিলেন, এটা হবে মিনহাজ ই সিরাজ। এরপরে 5 আছে পাল ও সেন যুগের জমিতে মূল অধিকার ছিল, এটা হবে রাজার। এরপরে 6 আছে দানসাগর ও অদ্ভুত সাগর বই দুটি লেখেন, এটা হবে বল্লাল সেন। এরপর 2 থেকে আছে একটি বাক্যে উত্তর লেখো যে কোনো 4টি। 1 আছে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল, এটা হবে 1192 খ্রিস্টাব্দে। এরপর 2 আছে আবুল ফজলের লেখা বইয়ের নাম কি, এটা হবে আইন ই আকবরী। এরপর 3 আছে শশাঙ্কের রাজধানী কি ছিল, শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। এরপর 4 আছে পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, এটা হবে গোপাল। এরপর 5 আছে কনিষ্ক কোন বংশের শাসক ছিলেন, এটা হবে কুষাণ বংশে। 6 আছে চেট্টি কাদের বলা হয়, এটা হবে বণিকদের চেট্টি বলা হয়। এরপর 3 আছে 2-3টি বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 1 আছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কিভাবে গঠিত হয়েছিল, এর উত্তরটি হলো 1947 খ্রিস্টাব্দে 15ই আগস্ট আমাদের দেশ ভারত স্বাধীন হয়। এই সময় থেকে পশ্চিমবঙ্গ স্বাধীন ভারতের একটি অঙ্গরাজ্য। স্বাধীনতা লাভের আগে পশ্চিমবঙ্গ হলো বঙ্গ বাংলা বা বেঙ্গল এর অংশ ছিল। 1947 খ্রিস্টাব্দে দেশভাগের সময় বাংলা ভাগ হয় এবং বাংলার পূর্ব ভাগ নতুন দেশ পাকিস্তানে চলে যায়। বাংলার পশ্চিম ভাগ পশ্চিমবঙ্গ নামে ভারতের একটি রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। এরপরে টিকা লেখো চক্রপাণি দত্ত। চক্রপাণি দত্ত ছিলেন পাল যুগের একজন বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী। জন্মস্থান চক্রপাণি দত্ত সম্ভবত বীরভূম জেলায় জন্মগ্রহণ করেছিলেন। কৃতিত্ব তিনি প্রাচীন ভারতের বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী চরক ও সুশ্রুতের রচনা ওপর টিকা লিখেছিলেন। তিনি চিকিৎসা বিষয়ে বিখ্যাত গ্রন্থ চিকিৎসা সংগ্রহ রচনা করেছিলেন। তাছাড়া ঔষধের উপাদান ভেষজ গাছগাছড়া নিয়েও তিনি বই লিখেছিলেন। এরপরে 3 আছে টিকা লেখো চর্যাপদ অথবা যেটা আছে টিকা লেখো অতীশ দীপঙ্কর, এর উত্তরগুলি হলো খ্রিস্টীয় 8ম শতক থেকে দ্বাদশ শতকের মধ্যে বৌদ্ধ সিদ্ধাচার্যরা যে কবিতা ও গান রচনা করেছিলেন সেগুলিকে চর্যাপদ বলা হয়। আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদের পুঁথি উদ্ধার বা আবিষ্কার করেছিলেন। চর্যাপদ রচনা করেন বৌদ্ধ সিদ্ধাচার্যরা। বৌদ্ধ সিদ্ধাচার্যদের মধ্যে উল্লেখযোগ্য হলেন লুইপাদ, সরহপাদ, কর্ণপাদ, ভূসুকপাদ প্রমুখ। এরপর আছে অতীশ দীপঙ্কর। বাঙালি বৌদ্ধ আচার্যদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ও শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন দীপঙ্কর শ্রীজ্ঞান। তার আসল নাম অতীশ। অদন্তপুরী বিহারের আচার্য শিলরক্ষিতের কাছে দীক্ষা নিয়ে তিনি দীপঙ্কর শ্রীজ্ঞান নামে ভূষিত হন। জন্মস্থান 980 খ্রিস্টাব্দে বঙ্গাল অঞ্চলে বিক্রমণিপুরের বজ্রযোগিনী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ব্রাহ্মণ্য মতবাদের বিরোধী ছিলেন বলে তাঁর জন্মভিটা নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত ছিল। মহাবিহারের অধ্যক্ষরূপে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান সম্ভবত বিক্রমশীল অদন্তপুরী ও সোমপুরী মহাবিহারের আচার্য ও অধ্যক্ষ ছিলেন। তিব্বতে অতীশ তিব্বতের রাজা জ্ঞান প্রভের আমন্ত্রণে তিনি 1040 খ্রিস্টাব্দে তিব্বতে গিয়েছিলেন। সেখানে তিনি মহাযান বৌদ্ধ ধর্মের প্রচার করে বৌদ্ধ ধর্মকে জনপ্রিয় করে তুলেছিলেন। তিব্বতে তিনি বুদ্ধের অবতার রূপে পূজিত হন। তিব্বতের রাজধানী লাসায় তার সমাধিস্থল আজও বৌদ্ধদের কাছে তীর্থক্ষেত্র। এরপরে 4 আছে 4-5টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 আছে কোরআন ও কাবা সম্পর্কে আলোচনা করো, এর উত্তরটি হলো কোরআন হলো ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ। কাবা মক্কায় মসজিদ ই হরম নামক মসজিদের মাঝখানে একটি পবিত্র ভবন আছে, তার নাম কাবা। এর আরেক নাম
বাইতুল্লাহ ইসলাম ধর্মের প্রচারে আগে থেকেই আরবের অধিবাসীদের পবিত্র তীর্থক্ষেত্র ছিল কাবা শরীফ। এই কাবা শরীফ পরবর্তীকালে ইসলাম ধর্মের পবিত্র তীর্থক্ষেত্র হয়ে ওঠে। এরপরে তুই আছে পাল ও সেন যুগের কর ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এর উত্তরটি হলো পাল ও সেন রাজারা প্রজাদের কাছ থেকে নানা ধরনের কর আদায় করতেন। কৃষি কর রাজারা কৃষি থেকে উৎপন্ন ফসলে 100% কৃষকদের কাছ থেকে আদায় করতেন। এরপর হচ্ছে বাণিজ্য কর রাজারা ব্যবসা বাণিজ্য করার জন্য বণিকদের কাছ থেকে কর আদায় করতেন। হাট ও খেয়াঘাট থেকেও কর আদায় করা হতো। প্রজারা নিজেদের নিরাপত্তা নিশ্চিন্ত করার জন্য রাজাকে কর দিত। এরপর আছে 5 আর 10টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 আছে কর্ণ সুবর্ণ নগর সম্পর্কে আলোচনা করো। এর উত্তরটি হলো গৌড়ের রাজা শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। এটি কান সোনা নামেও পরিচিত। কর্ণ সুবর্ণ নগরের অবস্থান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার চিরুটি রেল স্টেশনের কাছে। গৌড়ের রাজধানী কর্ণ সুবর্ণের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। স্থানীয়ভাবে এটি রাজা কর্ণের প্রাসাদ নামেও পরিচিত। এরপর হচ্ছে ঐতিহাসিক প্রত্নস্থল বর্তমান চিরুটি রেল স্টেশনের কাছে রাজবাড়ি ডাঙ্গায় রক্তমৃত্তিকা বৌদ্ধ বিহার আবিষ্কৃত হয়েছে। চীনা পর্যটক হিউয়েন সাং একে লোটো মোহচিহ বলেছেন। এর পাশেই গৌড়ের রাজধানী কর্ণ সুবর্ণ নগরের প্রত্নস্থল আবিষ্কৃত হয়েছে। অধিবাসীদের বিবরণ হিউয়েন সাং এর বিবরণ থেকে জানা যায় যে এখানকার মানুষের চরিত্র খুব ভালো, শিক্ষা দীক্ষা পৃষ্ঠপোষক এবং তারা অত্যন্ত সমৃদ্ধ। কর্ণ সুবর্ণ নগরে বৌদ্ধ ও শিব শৈব উভয় ধর্মের মানুষ বসবাস করত। জলবায়ু কর্ণ সুবর্ণ অঞ্চলের জমি নিচু ও আর্দ্র, তাই এখানে কৃষিকাজ ভালো হয়। এখানে প্রচুর ফুল ও ফল পাওয়া যায়। এখানকার জলবায়ু নাতিশীতোষ্ণ। এরপর আছে ব্যবসা বাণিজ্য। কর্ণ সুবর্ণ সেকালে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্র ছিল। শশাঙ্কর রাজত্বের আগে থেকে এখানে সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যিক যোগাযোগ ছিল। রক্তমৃত্তিকা থেকে একজন বণিক দক্ষিণ পূর্ব এশিয়ার মালয় দ্বীপে ব্যবসা করতে গিয়েছিলেন, তার প্রমাণ পাওয়া গেছে। এরপর হচ্ছে পতন। শশাঙ্কের মৃত্যুর পর কামরূপের রাজা ভাস্কর বর্মা কর্ণ সুবর্ণ আক্রমণ ও দখল করেন। তারপর রাজা জয়না কর্ণ সুবর্ণ শহরের রাজধানী প্রতিষ্ঠা করেছিলেন। এর পরবর্তীকালে কর্ণ সুবর্ণ নগরের অবক্ষয় ও অবসান ঘটে। এরপরে অথবা এটা আছে ত্রিশক্তি সংগ্রাম সম্পর্কে যা জানো লেখো। এর উত্তরটি হলো প্রাচীন ভারতে ত্রিশক্তি সংগ্রামের 3টি শক্তি হলো। এক হচ্ছে বাংলার পাল, 2 হচ্ছে পশ্চিম ভারতে গুর্জর প্রতিহার এবং দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট। ত্রিশক্তি দণ্ডের কারণ কনৌজ দখলের জন্য পাল, গুর্জর প্রতিহার এবং রাষ্ট্রকূট বংশের রাজাদের মধ্যে ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল। এই সংগ্রামের কারণগুলি হলো প্রথমত সম্রাট হর্ষবর্ধনের রাজত্বকালে তার রাজধানী কনৌজ মহোদয়শ্রী বা শ্রেষ্ঠ নগরীর মর্যাদা লাভ করেছিল। হর্ষবর্ধনের পরবর্তীকালে কনৌজের রাজনৈতিক গুরুত্ব বৃদ্ধি পায়। কনৌজ সাম্রাজ্যবাদের প্রতীকে পরিণত হয়। এই সময় বোঝা গিয়েছিল যে কনৌজ দখল করবে সেই গাঙ্গেয় উপত্যকা দখলে রাখতে পারবে। দ্বিতীয়ত গুপ্ত সাম্রাজ্যের আগে প্রাচীন ভারতে মগধের যে মর্যাদা ছিল, হর্ষবর্ধনের পতনের পর কনৌজ সেই গুরুত্ব লাভ করে। হর্ষ পরবর্তী যুগে উত্তর ভারতে বা দক্ষিণ ভারতের সম্রাটদের কাছে কনৌজ দখল করা ছিল মর্যাদার প্রতীক। এরপর তৃতীয়ত আছে কনৌজ অঞ্চলে নদীভিত্তিক বাণিজ্য এবং খনিজ দ্রব্য ভারতীয় রাজাদের কাছে লোভনীয় ছিল। তাছাড়া কনৌজ ছিল গাঙ্গেয় উপত্যকা কৃষি সম্পদে সমৃদ্ধ অঞ্চল। কনৌজের ভালো অর্থনৈতিক অবস্থা ভারতীয় রাজাদের প্রলুব্ধ করে। ত্রিশক্তি সংগ্রামের ফল প্রায় 200 বছর ধরে চলা ত্রিশক্তি সংগ্রামের ফল ছিল সুদূর প্রসারী। প্রথমত ত্রিশক্তি সংগ্রামে পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূটদের মধ্যে কেউ স্থায়ীভাবে কনৌজের উপর আধিপত্য প্রতিষ্ঠা করতে পারেনি। দ্বিতীয়ত দীর্ঘকাল যুদ্ধ করার ফলে প্রতিটি রাজ্যের সামন্ত রাজারা স্বাধীনতাকামী হয়ে ওঠে। পরিশেষে বলা যায় সামরিক অবক্ষয়, অর্থনৈতিক দুর্বলতা, সামন্ত রাজাদের বিদ্রোহ এবং সর্বোপরি ভারতের রাজনৈতিক অনৈক্য ভারতের বৈদেশিক আক্রমণের পথ সুপ্রশস্ত করে।
এরপরে 2 আছে নালন্দা মহাবিহার সম্পর্কে যা জানো লেখো। এর উত্তরটি হলো বর্তমান ভারতে বিহার রাজ্যের পাটনা জেলার অন্তর্গত রাজগীরের কাছে নালন্দা বিশ্ববিদ্যালয়ে ধ্বংসাবশেষ আছে। সম্ভবত গুপ্ত সম্রাটদের আমলে খ্রিস্টীয় 5ম শতকে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, তবে সম্রাট হর্ষবর্ধনের রাজত্বকালে নালন্দা বিশ্ববিদ্যালয়ে খ্যাতি দেশ বিদেশে ছড়িয়ে পড়ে। গঠন নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল সুদৃশ্য ও সুউচ্চ অনেকগুলি অট্টালিকা নিয়ে গঠিত ও চতুর্দিকে প্রাচীর বেষ্টিত। নালন্দা বিশ্ববিদ্যালয় 8টি মহাবিদ্যালয়ের সমন্বয়ে গড়ে উঠেছিল। পঠন পাঠন নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল বৌদ্ধ জ্ঞানচর্চার পীঠস্থান এবং পবিত্র তীর্থক্ষেত্র। এখানে পড়ানো হতো বৌদ্ধশাস্ত্র, বেদ, নীতিশাস্ত্র, আয়ুর্বেদ শাস্ত্র, ব্যাকরণ, গণিত প্রভৃতি বিষয়। ছাত্র শিক্ষক নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ছিল উন্নত, তাই এখানে সুদূর চীন, তিব্বত, কোরিয়া, মঙ্গোলিয়া, সিংহল ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশ থেকে ছাত্ররা অধ্যয়ন করতে আসত। ছাত্রদের বিনা পয়সায় খাবার, জামাকাপড়, ওষুধপত্র, শয্যাদ্রব্য সহ প্রয়োজনীয় সব জিনিস দেওয়া হতো। নালন্দার সমৃদ্ধির যুগে এখানে 10,000 আবাসিক ভিক্ষু থাকতেন। তার মধ্যে ছাত্র ছিলেন 8,500 জন এবং শিক্ষক ছিলেন 1,500 জন। প্রথম ত্রয়োদশ শতকে তুর্কি আক্রমণকারীরা বিহার আক্রমণ করে নালন্দা বিশ্ববিদ্যালয়ে ব্যাপক ক্ষতি করে। এরপরে অথবা এটা হচ্ছে পাল আমলের বাংলা শিল্প স্থাপত্যের কি পরিচয় পাওয়া যায়। এর উত্তরটি হলো পাল আমলে বাংলার শিল্প স্থাপত্য শিল্পের ইতিহাসে বাংলায় পাল আমলের বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে। বাংলার পাল যুগের শিল্পরীতিকে প্রাচ্য শিল্পরীতি বলা হয়। স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রকলার সব ক্ষেত্রে পাল আমলের অনেক নিদর্শন পাওয়া যায়। বৌদ্ধ ও জৈন স্তূপ প্রাচীন ভারতে বৌদ্ধ ও জৈনদের স্তূপ নির্মাণের রীতি ছিল। পাল আমলেও স্তূপ নির্মাণের রীতি লক্ষণীয়, তবে এই আমলে স্তূপ নির্মাণের রীতিতে পরিবর্তন লক্ষ্য করা যায়। এ যুগের স্তূপগুলি শিখরের মতো দেখতে ছিল। এ যুগে নির্মিত স্তূপগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো: 1 বাংলাদেশের ঢাকা জেলায় আশরফপুর, 2 হচ্ছে রাজশাহীর পাহাড়পুর, চট্টগ্রাম, পশ্চিমবঙ্গে বর্ধমান জেলায় ভরতপুর গ্রামে বৌদ্ধ স্তূপ। এরপরে বৌদ্ধ বিহার ও মন্দির বাংলার স্থাপত্য শিল্পে উল্লেখযোগ্য নিদর্শন ছিল পাল আমলে নির্মিত বৌদ্ধ বিহারগুলি। এই বিহারগুলি ছিল বৌদ্ধ ভিক্ষুদের বাসস্থান ও বৌদ্ধ জ্ঞানচর্চার কেন্দ্র। পাল আমলের উল্লেখযোগ্য বিহারগুলি হল পাহাড়পুরের সোমপুর ও অদন্তপুরের বৌদ্ধ বিহার। মন্দিরগুলির মধ্যে সোমপুর বিহারের মন্দির বিশেষভাবে উল্লেখযোগ্য। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের যে 8 নম্বর প্রশ্নপত্রটি ছিল তা আজ সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।